আসসালামু আলাইকুম। দর্শক, আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানাবেন। আবারও সালাম দিচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। শারীরিকভাবে বেশ অসুস্থ আছি। ওকে, আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করেন তো। যে কোনো একটা কমেন্ট আমি আশা করছি। আমার এখানে অডিও সিগন্যালটা ইরোর দেখাচ্ছে। হ্যাঁ, আমি সিগন্যাল পাচ্ছি অবশ্য। আপনারা কি পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? দর্শক, আমি আজকে ইরান প্রসঙ্গে আপনাদের অনেকগুলো তথ্য দেবো, কারণ ইরানে যে কোনো সময় মার্কিনের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। সেই আলোকে আজকে খবরগুলো দিতে চাই। তবে কিছু ইতিহাস থেকে শুরু করতে চাই আজকের, যে দখলদার শক্তি কেন মুসলিম বিশ্বের উপর একটার পর একটা অভিযান চালাচ্ছে। প্রথমে প্যালেস্টাইন, ইয়েমেন, লেবানন, এরপর ইরানকে টার্গেট করছে। তারপর তাদের নেক্সট টার্গেট কি? তো এই বিষয়গুলো চিন্তা করার আগে আপনাদের একটু, যারা হিস্টোরিক্যাল ভাবে এই বিষয়গুলো সচেতন, যারা ইতিহাস পড়েছেন, যারা জানেন যে ডি রাব্বি হু ফাউন্ড দ্য মেসেঞ্জার, একটা বই আছে যেটা দখলদারদের বা ইসরায়েলের ইহুদিদের বই। বইটার নাম আমি আবারও বলছি, ডি রাব্বি হু ফাউন্ড দ্য মেসেজ মাসিহি, সরি দুঃখিত, মাসিহি। এই বইটির কয়েকটি প্যারাতে উল্লেখ আছে এরকম, যে ইহুদিদের একজন ধর্মগুরু ডি রাব্বি, তিনি দেখা করেছেন দাজ্জালের সাথে। দাজ্জাল তাকে কিছু ডিরেকশন দিয়েছে। সেই ডিরেকশনগুলো কি? দাজ্জাল তাকে বলেছেন তিনি পৃথিবীতে আবির্ভাব হবেন। তিনি এসছেন, বাট আমাদের সামনে আবির্ভাব হবেন যখন, আওয়াজ কম পাচ্ছে, অনেকে বলছে দেখা যাচ্ছে আওয়াজ কম পাচ্ছি ভাই, দেখতে শুনতে পাচ্ছি। ওকে 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 ওকে। তো তিনি বলছেন, তার রব্বি, ওদের যে ধর্মগুরু, তিনি বলছেন যে তিনি চলে এসছেন, তবে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, প্রাইম মিনিস্টার ইসরায়েল মিস্টার নেতানিয়াহু, তার মৃত্যুর পর তিনি পৃথিবীতে আসবেন। এবং ইহুদি ধর্মগ্রন্থ তালমুদের ব্যাখ্যা অনুযায়ী যে রেড কাউ, সেই রেড কাউর সন্তান মিলেছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই রেড কাউগুলো ইসরায়েলে পৌঁছেছে এবং তাদের পানিকে পবিত্র করার কাজটি হয়েছে। তৃতীয়ত, তাদের যে সবচেয়ে বড় ধর্মালয়, আমরা যেটাকে মসজিদুল আকসা বলি, যেটি হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক নির্মিত হয়, সেই মসজিদটির ভেতরে যে জায়গাতে ঠিক গম্বুজ বরাবর যে নিচের জায়গাটি আছে, সেই জায়গাতে আমাদের হযরত সুলাইমান আলাইহিস সালামের যে চাদরটি ছিল একটা সিন্দুকের মধ্যে, যেটা যাদের হাতে থাকবে পৃথিবীর নেতৃত্ব বা ক্ষমতা তাদের হাতে থাকবে, এটাকে উদ্ধারের জন্য এ জাতি এই মসজিদুল আকসা এটাকে ধ্বংস করে নিজেদের ধর্মালয় বানাবে। এই বিষয়গুলো কম বেশি আপনারা অনেকেই জানেন। বলা হচ্ছে যে পৃথিবীর অধিকাংশ ক্ষমতাগুলো চলে যাবে ওই জাতির হাতে, মানে ইহুদির জাতির হাতে, এবং খ্রিস্টানদের মধ্যে কয়েকটা ভাগ হবে, যে ভাগগুলো কোনোটা মুসলিমদের পক্ষে যাবে, কোনোটা ওদের পক্ষে থাকবে। এখন দেখেন যে প্যালেস্টাইনে যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, পৃথিবীর বহু দেশ ইসরায়েলকে সমর্থন না করে প্যালেস্টাইনকে সমর্থন করছে, কিন্তু আমেরিকার ভয় পাচ্ছে না, পারেনি, সমর্থন দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। জাতিসংঘে সমর্থন দিয়েছে পৃথিবীর অধিকাংশ দেশ। অর্থাৎ পৃথিবীর দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। 4 নম্বর বিষয়, এই যুদ্ধটার আগে পৃথিবীতে 3টা সিমটম দেখা যাবে। অর্থাৎ ইমাম মাহদী আসার আগে 3টা সিমটম আমরা দেখব। প্রথম সিমটম, পৃথিবী থেকে লজ্জা উঠে যাবে। অর্থাৎ নারীদের যে লজ্জার স্থানটা, মানে নারীরা যে লাজুক স্বভাবের, এটা থাকবে না। প্রথমটা মেবি সুদ। পৃথিবীর প্রতিটা মানুষ সুদ ব্যবস্থা চলে যাবে। কেউ সুদ খাবে, কেউ সুদ দেবে, কেউ সুদের সাক্ষী থাকবে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা দেখেন, আমরা ইসলামী ব্যাংক বলি আর অন ইসলামী ব্যাংক বলি, প্রত্যেকটা সুদের আওতায় আছে। হ্যাঁ, ইসলামী ব্যাংক আমাদের সাথে সুদ লেনদেন করে না, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বা বাংলাদেশ ব্যাংকের সাথে তার লেনদেনটা সুদে হয়। ক্লায়েন্টের সাথে হয়তো করে না, কিন্তু প্রতিটা মানুষই ব্যাংকে টাকা রাখে, টাকা তোলে,
তার মানে হলো সুদের মধ্যে পড়ে গেছে প্রথম, মানে দাজ্জাল আসার আগে যা হবে তার তিনটার একটা, প্রতিটা মানুষ সুদ আওতায় চলে যাবে। দেখেন এখন আমরা সুদের মধ্যে আছি। দ্বিতীয়টা হলো যে নারীদের ঘরে আটকে রাখা যাবে না। ভালো করে খেয়াল করেন, এই মুহূর্তে আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, যাকে বলেন, কেউ আপনার কন্ট্রোলে নেই। এখন মাকে শিক্ষা দেয় মেয়ে, এখন বাবাকে শিক্ষা দেয় মেয়ে, স্ত্রী গোপনে রিলেশন তৈরি করে আরেকজনের সাথে, স্বামী জেনেও কিছু করতে পারে না। এই যে প্রতিক্রিয়াগুলো, এই যে সিমটমগুলো, এগুলো ঠিক ওই সময়টা আসবে, মানে দাজ্জাল আসার আগের সিমটম হিসেবে। দেখেন দ্বিতীয় স্টেজটা পূরণ হয়ে গেছে। এরকম করে অনেকগুলো বিষয় তৈরি হবে, যার পর দাজ্জাল আসবে। এবং মুসলমানদের মধ্যে নেতৃত্বের সমস্যা তৈরি হবে। দেখেন আমাদের চোর বাটপার এখন নেতা, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, সেই তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানরা পরাজিত হবে। দেখেন এই মুহূর্তে মুসলমানরা পরাজিত হচ্ছে, সিরিয়াতে মার খাচ্ছে, যে কোনো জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। সবগুলো বিষয়কে এক করার পর দাজ্জালের আগমনের জন্য যেই বার্তাগুলো তালবুতে আছে, বা যে বইটির নাম বললাম হু ফাউন্ড দ্য মাসিহি, সেই বইটিতে এই বিষয়গুলো উল্লেখ আছে, সেই আলোকে তারা কাজ করছে। তাদের সামনে ডিস্টার্ব হয়ে দাঁড়িয়েছে কারা? আরব, ইরান, তার্কির মতো দেশগুলো। ইতিমধ্যে আরবের একজন পার্টনার প্যালেস্টাইনকে শেষ করে ফেলেছে। ইতিমধ্যে তারা লেবাননকেও 50% শেষ করে ফেলেছে। ইতিমধ্যে তারা ইয়েমেনকেও টার্গেট করেছে। গ্রেটার ইসরায়েল নামক যে ম্যাপটি নেতানিয়াহু প্রকাশ করেছেন, সেখানে তার্কি, সৌদি আরব সহ সব আছে। তার মানে ইরানকে টার্গেট করার পর তারা তার্কিকে টার্গেট করবে, এরপর আরবে প্রবেশ করবে। তারা একটা গোল নিয়ে এগুচ্ছে, আর আমরা ঘুমাচ্ছি আর বলছি কি জান্নাতের টিকিট দিচ্ছে নাকি কোনো দল। আমরা কি বলছি? চাঁদাবাজের দল। প্রত্যেকে আমরা মুসলিম, কিন্তু আমাদের লক্ষ্যটা কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে। ওরা এগুচ্ছে কোন মিশনে, আর আমরা চলছি কোন ভিশনে। বুঝতে পারছেন? তো আমরা আমাদের ঘরে ওদেরকে ডেকে আনছি। আমেরিকা নাকি আরব রাষ্ট্রের নিরাপত্তা দেবে, তাই বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে আরবরা। কার সাথে? আমেরিকার সাথে। আমেরিকার সাথে চুক্তি করে আমেরিকা নিরাপত্তা দেবে। কার বিরুদ্ধে? তার মুসলিম ভাইদের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে বা তার্কির বিরুদ্ধে। কি হচ্ছে আমরা দেখলাম, দিন শেষে পেট্রো ডলার ওরা নিয়ে যাচ্ছে, কাগজের টাকা দিচ্ছে, আর স্বর্ণ ওরা ভরে ফেলছে। তো এই সিমটম, এই জিনিসগুলো ইতিমধ্যে আমাদের শুরু হয়েছে। আমার আজকের আলোচনাটা এখানে একটু বললাম কেন, আপনাদের বোঝার জন্য। আমি মূল খবরে আসছি। ইরান তার সর্বশক্তি নিয়োগ করে প্রতিরোধ করার সব কাজ ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলছে। বলা হচ্ছে ইরানের যে সারপ্রাইজগুলো বা চমকগুলো আসছে, এই চমকগুলো আমেরিকার জন্য নতুন টেনশন। ট্রাম্প বুঝতে পারছেন না তিনি আক্রমণটি কখন করবেন, কিন্তু ইসরায়েলের সাথে তার গোপন বৈঠক চলছে, এবং ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন বড় বড় সামরিক বিশেষজ্ঞরা। তারা যেভাবে যুদ্ধটা শুরু করবে, সেই যুদ্ধটার পরিস্থিতি তৈরি করছে। একজন কমেন্ট করছেন ইমাম মাহাদি আর আসবেন না, যিনি আসার তিনি অনেক আগে এসে গেছেন। না, ইমাম মাহাদি আসবেন এবং হজরত ঈসা আলাইসাল্লাম আসবেন। এটা সিরিয়ার সাদা গম্বুজ মসজিদে। এটা নিয়ে একদিন আপনাদের ভিডিও শোনাবো বিস্তারিত। আসবেন ইমাম মাহাদি, আসবেন দাজ্জালকে সাইজ করার জন্য, বুঝছেন তো? এখন এই পরিস্থিতিতে ইরান তার মিত্রদের সাথে একটা গোপন মহড়া করছে, যাতে করে আমেরিকা আক্রমণ করলে সেটা প্রত্যুত্তর দিতে পারে। আর খামেনির পক্ষ থেকে আজকে দিনের প্রথম লাইভটিতে বলে দিয়েছি যে সিগন্যাল পেয়ে গেছে কি কি করতে হবে। এরই মধ্যে খবর আসছে যে আরব আমিরাত ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। তারা বলছে যে তাদের আকাশ বা ভূমি বা স্থল, যেটাই বলি, আমেরিকা ব্যবহার করতে পারে ইরানের আক্রমণের জন্য। সেখান থেকে তারা পিছু হচ্ছে। ইরানের ধমকে তারা ভয় পেয়ে গেছে। তারা বলছে যে না, ইরানে আক্রমণের জন্য তাদের আকাশ বা ভূমি ব্যবহার করতে দেবে না আরব আমিরাত, মানে না ইসরায়েল না আমেরিকা, কাউকে সেই ঘাঁটি আর ব্যবহার করতে দিচ্ছে না। তার মানে সৌদি আরবের চাপ বা কাতারের গোপন একটা চাপ ছিল আরব আমিরাতের উপর, হতে পারে, অথবা ইরানের ভয় হতে পারে, যেটাই হোক, ব্যাক চ্যানেলে দুতিয়ালি চলছে।
রয়েছে জর্দান নামক এক বিশ্বাসঘাতকের দেশ, দ্বিতীয় আব্দুল্লাহর দেশ। এই দ্বিতীয় আব্দুল্লাহর দেশটিতে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি, তারা মুসলিম রাষ্ট্র হয়েও গোপনে সাহায্য করছে তো জর্দান যে খেলাটি খেলছে সেটি হলো তারা যে কোনোভাবে ইসরায়েলের পক্ষ নিচ্ছে, আবার ইরানকে বোঝাচ্ছে একটা। ইরান তার ব্যাক চ্যানেলে জর্দানকে বার্তা দিয়েছে, যদি জর্দানের ভূমি কোনোভাবে ইসরায়েল ব্যবহার করতে পারে, ইরান প্রথম টার্গেটটা করবে জর্দানকে, এবং এই জর্দানকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। কারণ পূর্বে 12 দিনের যুদ্ধে জর্দান ইসরায়েলের পক্ষে কাজ করেছে, প্রকাশ্যে কাজ করেছে। তো এই বিষয়গুলো ইরান তাদেরকে সতর্ক করেছে। তারপরের যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো, চীন ইরানের সাথে যে বিষয়গুলোতে ওয়াদাবদ্ধ হয়েছে যে ইরান আক্রান্ত হলে যে কোনো বিষয়ে চীন ইরানকে সহযোগিতা করবে। টার্কির পক্ষ থেকে এটুকু বলা হয়েছে, তারা তাদের ইন্টেলিজেন্স সোর্সগুলো ব্যবহার করে ইরানকে যত রকম সহযোগিতা করা লাগে করবে, বাট টার্কি ব্যাক চ্যানেলে যুদ্ধটা বন্ধেরও চেষ্টা করছে। অর্থাৎ টার্কি এই মুহূর্তে মধ্যপ্রাচ্য অশান্ত করার পক্ষে নয়। তারপরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো যে ইরানের উপর আক্রমণের বিরোধী, একদম সরাসরি বিরোধিতা করছে মার্কিন সামরিক অনেক গুরুত্বপূর্ণ হাই অফিসিয়ালরা। তারা বলছেন, আমেরিকা যদি ইরানে কোনোভাবে আক্রমণ করে বসে, সেক্ষেত্রে আইজেনহাওয়ার কিংবা আব্রাহাম লিঙ্কন, তাদের যে সবচেয়ে বড় আকাশ কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ার, এগুলো হুমকিতে পড়ে যাবে। ইতিমধ্যে ইরান তার ড্রোনের মাধ্যমে সেই ছবিগুলো তুলে আপলোড করেছে। মানে হলো ইরান সেই এয়ারক্রাফট ক্যারিয়ারকে টার্গেট করে তার উপরে গিয়ে দেখে আসছে, এসে সেই ছবি আপলোড দিয়েছে। তার মানে ইরান চাইলে একটা অ্যাটাক করে আসতে পারত। ইরান বলছে, তুমি আমাকে আক্রমণ করলে সমুচিত জবাব আমি দেব, আর সেই জবাবটা কি হবে একটু সিমটম দেখো। এই একটা পরিস্থিতি গেছে। আর অন্যদিকে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প, আমাদের আঙ্কেল, ভাই আমেরিকা যাবেন কারা কারা? অনেকে আমেরিকা যাবেন আমি জানি, বিয়ে শাদী হয়ে গেলে স্বামীর সাথে চলে যাবেন, আবার অনেকে আমেরিকার নাগরিকত্ব নেওয়ার জন্য বিদেশি স্বামী বিয়ে করবেন। তাদের জন্য শুভকামনা। আমেরিকা সরি। তো এই আমেরিকা আঙ্কেল বলছেন যে ইসরায়েলের সাথে প্ল্যান করে তারা একযোগে আক্রমণ করবেন, এবং তাদের টার্গেটটা হলো ইরানে জনগণের উপর যে রাষ্ট্রীয় বাহিনী আক্রমণ করছে সেটা প্রতিহতের জন্য। প্রশ্নটা হলো যে রাষ্ট্রীয় বাহিনী বিদ্রোহ করেছে এরা কারা? এরা অস্ত্র পেল কোথায়? রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো কোথায়? এই উত্তর ডোনাল্ড ট্রাম্প দেননি। তাকে কিন্তু যুদ্ধে নামিয়েছে নেতানিয়াহু। তো এই পরিস্থিতির মধ্যে যে কোনো সময় যুদ্ধের সুইচ টিপে দিতে পারে মিস্টার ট্রাম্প। আবার ইরান বলছে যে তাদের কাছে যদি তথ্য আসে যে ইরান আক্রান্ত হতে পারে দখলদার কর্তৃক, তাহলে ইরান আক্রমণের আগেই তারা এই আক্রমণটা শুরু করতে পারে। আর ঠিক এই ভয়টিতে দখলদাররা তাদের রাষ্ট্রের ভেতরে নিরাপত্তা তৈরি করছে 8টি থেকে 10টি লেয়ারে। আমি এর আগেও বলেছি, আবারও বলি, 10টি লেয়ার কি? ফ্রান্স আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ইংল্যান্ড আকাশ প্রতিরক্ষা সিস্টেম, জর্দান আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এরপর রয়েছে ইসরায়েলের ডেভিড স্লিপিং, রয়েছে আয়রন ডম, মার্কিন প্যাট্রিয়ট, রয়েছে মার্কিন থার্ড, শোনা গেছে আরেকটি আসছে নতুন। এরই মধ্যে চীন, আমি আজকে দুপুরে বলেছি, চীন নতুন করে একটি দুর্দান্ত কি বলবো মিসাইল পৌঁছে দিয়েছে ইরানের হাতে। আপনারা জানেন, সেটা দুপুরে যারা ভিডিও দেখছেন তাদেরকে আমি আবারও একটু স্মরণ করিয়ে দেব। তো সেই মিসাইলটির নাম হলো DF-21D ব্যালিস্টিক মিসাইল। আবারও বলছি, DF-21 মানে 21 ডি মিসাইল, এটি হলো ব্যালিস্টিক মিসাইল। এটি প্রায় 2200 থেকে 2400 কিলোমিটার দূরে চলে যাবে স্পেসে, পৃথিবী থেকে স্পেসে যাবে।
স্পেসে গিয়ে এটার খোলসটা খুলে ফেলবে, খুলে রকেটটাকে ছেড়ে দিবে, রকেটটা চলে যাবে, যে রকেটটা করে এটা স্পেসে যাবে। এরপর ওয়ারহেডটা যেটা মাথায় থাকে, এটা নিউক্লিয়ারও হতে পারে, এই ওয়ারহেডটা কি করবে, খুব স্পিডে আবার পৃথিবীতে মুভ করবে স্পেস থেকে। তো শত্রুর যে জিপিএস লক করবে ইরান, সেই লকটা যদি আইজেনহর হয় অথবা ওয়ারশিপ হয় অথবা এটি যদি আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার হয়, এটাকে ধ্বংস করে দেবে। বলা হচ্ছে 20 মিটার অ্যাকুরেসিকে কনফার্ম করে যে জাহাজটি মুভ করছে, ধরেন সাগরে একটি জাহাজ চলমান, খুব স্পিডে চলছে, এই মিসাইলটি এটাকে বিট করবে তার লেয়ার সিস্টেমে। কিরকম, জাহাজটি যাচ্ছে ধরেন গালফ অফ ওমান, গালফ অফ এডান, হ্যাঁ, অথবা আরব সাগর, হতে পারে ইন্ডিয়ান ওশান, যেটাই বলি না কেন। তো এটা যখন মুভ করবে স্পেস থেকে সেটা আসবে, এসে ঠিক ওটাকে টার্গেট বিট অ্যাটাক করবে। এটা চীন থেকে পেয়েছে ইরান, আর চীনের আর ইরানের নিজস্ব রয়েছে তাদের বেশ অ্যান্টিশিপ মিসাইল। তো এয়ারক্রাফট ক্যারিয়ার তো অ্যান্টিশিপ মিসাইলই আক্রান্ত হয়, সেটা নাম হলো সাওয়াম। সাওয়াম এটা দিয়েও ইরান আক্রমণের বা শাহেদ এগুলোর প্রস্তুত রেখেছে। ইরান বলছে যে যদি আমরা আক্রান্ত হই বা যদি বুঝি যে আমরা আক্রান্ত হব, তাহলে আমাদের কয়েক হাজার মিসাইল তেল আবিবকে লুক করে আপলোড করা হয়েছে। খেলা শুরু হচ্ছে এবার। এখন দখলদারদের ইন্টেলিজেন্স তারা পরীক্ষা নিরীক্ষা করছে যে ইরান আসলে কি অবস্থায় আছে আর কি করতে পারে। কারণ দখলদাররা আমেরিকাকে টেনে আনছে যুদ্ধে, যাতে করে একা গতবারের মতো ধোলাইটা না খায়। আমেরিকা থাকলে ধোলাইটা একটু কম খাবে, আমেরিকা তো বড় ভাই। সেই জন্য তাদেরকে ডেকে নেতানিয়াহু এই যুদ্ধের মাঠে নেমেছে। আর ইরানের কথা হলো যে আমেরিকার চেয়ে বড় শত্রু ওরা, তো ধোলাইটা যদি শুরু হয় আগে ওদেরকে বড় মাইটা দিব, পরে বড় বাইরে ধরবো। কারণ বড় বাইরে ধরার জন্য চীন রাশিয়া তো অপেক্ষা আছে। তো এই পরিস্থিতির মধ্যে দখলদাররা তাদের নেভাত্তাম বা তাদের ডিমোনা, এখান থেকে তাদের গুরুত্বপূর্ণ 35 এবং কি বলে নিউক্লিয়ার যে প্রোগ্রামগুলো, এগুলো নাকি সেফ পয়েন্টে নিয়ে গেছে ইরানের হাত থেকে বাঁচার জন্য। আর ইরান বলছে তারা আরো নতুন কিছু মিসাইল শিগগিরই শত্রুকে দেখাবে, যেটি ইরান থেকে আমেরিকা যেতে পারে। তো এই পরিস্থিতির মধ্যে আজকে রাতটা খুব ক্রুশিয়াল। আল্লাহ ভালো জানে কি ঘটে। আবারও বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। কিন্তু যারা যুদ্ধটা লাগাচ্ছেন তারা শান্তিটাকে নষ্ট করছেন। যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এই মাসটা বলতে পারি আমার সবচেয়ে খারাপ সময় গেছে। এক কথায় আমি আপনাদেরকে এই মাসটিতে সবচেয়ে কম ভিডিও দিতে পেরেছি, নিয়মিত ভিডিও দিতে পারিনি, প্রচুর গ্যাপ গেছে, আপনাদের প্রচুর কমেন্ট এসছে, কিন্তু সেইভাবে আমি আপনাদের খবরগুলো দিতে পারিনি, এজন্য ক্ষমা চাইছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব স্বাভাবিকভাবে আবারও আগে যেভাবে আপনাদের খবরগুলো দেওয়ার চেষ্টা করতাম আবারও সেভাবে দেব। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। মানুষের সব অন্ধকার কেটে যাবে, এইভাবেই দোয়া করবেন, যাতে আমরা আলোতে বাস করতে পারি, আলোর মধ্যে আমাদের জীবন কাটতে পারি। কখনো কখনো মানুষকে ফেক হাসি হাসতে হয়, কারণ হাসিটা দিয়ে তো মানুষকে খুশি রাখতে চায়। আমাকে অনেকে বলেন সবসময় হাসবেন, যখন খুব মন খারাপ থাকবে হাসবেন। আমাদের রাষ্ট্রের অনেক রকম সমস্যা যাচ্ছে, একটা সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছি আমরা, কিন্তু অনেক রকম দুঃসংবাদ, হাদির দুঃসংবাদ পেয়েছি আমরা, অনেক রকম দুঃসংবাদের মাঝে আমাদের হাসতে হয়। অবশ্যই সবাই মিলে আমরা হাসবো, নতুন বাংলাদেশ করব। দর্শক, আন্তর্জাতিক খবরে আমরা আবার হাজির হয়েছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে দেব ইরান প্রসঙ্গে। ইরানে আজকে একটি বড় সাইনবোর্ড দেখেছি, ইরানের প্রধান শহর তেহরানে। সেই সাইনবোর্ডে তারা যে কথাটি লিখেছে তার বাংলা অর্থ হলো এই: আমেরিকা অপেক্ষা করো, আমরা তোমাদের এয়ারক্রাফট ডাউন করতে যাচ্ছি। অর্থাৎ আমেরিকার যে অহংকার, মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার যার নাম আব্রাহাম লিঙ্কন, সেই আব্রাহাম লিঙ্কন যেটা তৈরি হয়েছে কয়েক হাজার কোটি টাকা, কয়েক হাজার কোটি ডলারে। বলা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এয়ারক্রাফট ক্যারিয়ার, যে ক্যারিয়ারের ভিতরে একসঙ্গে 70টির অধিক যুদ্ধ বিমান
থাকতে পারে, উঠতে পারে, অ্যাটাক করতে পারে। এবং এই এয়ারক্রাফট ক্যারিয়ারের সঙ্গে আরও বেশ কিছু ওয়ারশিপ থাকে যেগুলো এটাকে নিয়ন্ত্রণ করে, কাউন্টার অ্যাটাক করে এবং পাশাপাশি যুদ্ধ পরিস্থিতিকে পুরো কন্ট্রোল করে। এটাকে বলা হয় আমেরিকার একটি মিনি ক্যান্টনমেন্ট। সেই আইজেনহাওয়ারের নাম শুনেছেন, আর এটি হলো আব্রাহাম লিঙ্কন। এটি এখন মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। বলছিল বিশ্লেষকরা যারা সমরবিদ যে আমেরিকা তার এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে প্রবেশের পরই মোটামুটি আক্রমণ করবে ইরানে। সেই এয়ারক্রাফট ক্যারিয়ারটি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে চলে এসছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো আমেরিকা ঠিক কখন আক্রমণটা করবে ইরানে। ইতিমধ্যে ইরানের আকাশ সীমা ব্যবহার বন্ধ করে দিয়েছে পৃথিবীর প্রায় 20টির মতো দেশ। এই সংখ্যাটা বাড়ছে, অর্থাৎ যে কোনো সময় ইরানে আক্রমণ হতে পারে এই তথ্য তাদের কাছে আছে বলে তারা ইরানের আকাশ বন্ধ করে দিয়েছে। মানে ইরানের আকাশ দিয়ে কোনো ফ্লাইট আসা যাওয়া করছে না। তার মানে যে কোনো সময় ইরান আক্রান্ত হতে পারে। অন্যদিকে দখলদার দেশটির মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা তৈরি হয়েছে। মানে যখন তারা পাল্টা কোনো দেশে আক্রমণ চালায় সেক্ষেত্রে তারা তাদের নিরাপত্তাটাকে আগে নিশ্চিত করে। তাই বলা হচ্ছে যে দখলদার দেশটির মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা তৈরি করা হয়েছে যাতে করে আক্রান্ত তারা না হয়। আবার ইসরায়েলের গণমাধ্যম বলছে যে ইরানের কাছে 2000-এর অধিক মিসাইল রয়েছে। যদিও ইরান এই সংখ্যাটাকে প্রকাশ্যে আনে না, তবে ইরানের গণমাধ্যম বলে তাদের কাছে এরও অনেক অধিক মিসাইল রয়েছে বা মিসাইল ভান্ডার রয়েছে। কারণ ইরানের যে মিসাইলগুলো রয়েছে এগুলো অধিকাংশই মাটির নিচে। তারা যে টেস্টগুলো করে মাটির নিচে। যেমন ধরেন কালকে সবচেয়ে বড় ব্রেকিং খবরটি কি ছিল, আমি যদিও কালকে আপনাদের খবর দিতে পারিনি। তো যেই বিষয়টি ছিল যে ইরানের একটি অঞ্চলে মানে 1 ঘন্টার ব্যবধানে বলা হচ্ছে 90টি ভূমিকম্প হয়েছে। সরি, 1 ঘন্টা না, কয়েক ঘন্টার ব্যবধানে 99টি ভূমিকম্প হয়েছে ইরানের ভেতরে। তো ইরানের যারা এই ভূতত্ত্ববিদ বা যারা ভূমিকম্প নিয়ে কাজ করেন বা আরো যে অর্গানাইজেশনগুলো আছে তারা বলছে যে ইরানের ইতিহাসে এটি একটা বিরল ঘটনা যে কয়েক ঘন্টার মধ্যে বা মানে একটা অল্প সময়ের ব্যবধানে একটি দেশের ভেতরে 99 বার ভূমিকম্প হয় কি করে, যার মাত্রাগুলো 2 ছিল, 2.5 ছিল, 3 ছিল, 3.5 ছিল, এই লেভেলে ছিল। সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড নিউজগুলো, সাইটগুলো তারা বলতে শুরু করেছে যে ইরানের এই ভূমিকম্পটি ইরানের কোনো ভয়ঙ্কর অস্ত্র পরীক্ষা হতে পারে। তো বিষয়টা হলো যে 99 বার ভূমিকম্পের অর্থটা কি? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ইরান মাটির নিচে কোনো ভয়ঙ্কর মিসাইল বা নিউক্লিয়ার পরীক্ষা চালিয়েছে এবং যেহেতু আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আসছে বা যুদ্ধটা শুরু হচ্ছে খুব অল্প সময়ের ব্যবধানে বা যে কোনো সময়, তাই ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর শেষ পরীক্ষাটা চালাচ্ছে, আর সেটা মাটির নিচে। আর তাই 99 বার ভূমিকম্প হয়েছে। এখন কেউ কেউ বলছেন তাহলে কি ইরান তার পারমাণবিক টেস্ট করে ফেলেছে, এই প্রশ্নটিও এসছে, যদিও ইরান এই বিষয়টি কখনো মুখ খোলে না। হতে পারে ইরান তার পারমাণবিক পরীক্ষা টেস্ট করে ফেলেছে, হতে পারে ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল সেটিরও পরীক্ষা চালিয়েছে, হতে পারে ইরান তার কাছে থাকা আরো ভয়ঙ্কর কোনো কিছু পরীক্ষা চালিয়েছে। অর্থাৎ পরীক্ষা ইরান চালিয়েছে এটা সব সেক্টর থেকে মোটামুটি নিশ্চিত, নতুবা এই অল্প সময়ের ব্যবধানে 99 বার ভূমিকম্প হওয়ার প্রশ্ন আসে না। তারপরের বিষয়টি কি, আমেরিকা ক্রমান্বয়ে এগিয়ে আসছে, তারা চারদিক থেকে ইরানকে একটা বেষ্টনীর মধ্যে রাখতে চায়। এরই মধ্যে একটি খবর এসছে যে মধ্যপ্রাচ্যের কিছু আউটলেট বলছে যে ইসরায়েলের একটি কমান্ড সেন্টারে মার্কিন, ইসরায়েলি
এবং একটি মুসলিম দেশের সেনাদের মধ্যে একটা বৈঠক চলছিল বা মিটিং চলছিল। তো এটা দেখলাম যে আরো কয়েকজন এই নিউজটা করেছে। এটার মানে কনফার্ম কোনো রিলায়েবল সোর্স থেকে কোনো খবর পাইনি বলে আমি একটু ডিলে করছিলাম, বাট কিছু কিছু আউটলেট বলে ফেলছে ইতিমধ্যে, যেটা মধ্যপ্রাচ্যের আউটলেট বলছে যে ইসরায়েলের যে কমান্ড সেন্টার রয়েছে সেই সেন্টারে আমেরিকান এবং ইসরায়েলিরা ইরানে আক্রমণের একটা পরিকল্পনা করছিল। সেখানে মিশরের কয়েকজন মুসলিম সেনা কমান্ডারকে দেখা গেছে যারা সেখানে বসে সেই বক্তব্যগুলোকে নোট করছে এবং সেখানে তারা ভূমিকা রাখছে। প্রশ্ন হলো যে এই মুহূর্তে ইসরায়েলে কেন তারা গেছেন এবং তারা সেখানে মানে মিশরের বা যে কোনো দেশেরই হোক এই মুসলিম সেনাবাহিনী সেখান থেকে আসলে কিসের আশায় গেছে এবং তারা ইসরায়েলের পক্ষে মাঠে নেমে ইরানকে কি বার্তা দিতে চাইছে। আমরা মিশরকে সবসময় জানি যে এই রাষ্ট্রটি এখন পর্যন্ত মুসলিম সেনাবাহিনী বা সবচেয়ে বড় সেনাবাহিনীর দেশ, মানে পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় সেনাবাহিনীর যে দেশটি তার নাম হলো মিশর, সবচেয়ে বড় মুসলমানদের রাষ্ট্রের মধ্যে। কিন্তু এই রাষ্ট্রটিতে বসে আছে মার্কিন পুতুল আবদুল ফাত্তাহ আল সিসি রাষ্ট্রপ্রধান হিসেবে, যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে হটিয়ে ব্রাদারহুডকে একদম নিঃশেষ করে দিয়ে অবৈধ পন্থায় ক্ষমতায় বসে আছে। মার্কিনীরা সবসময় বলে থাকে যে তারা গণতন্ত্রের পক্ষে, কিন্তু দেখেন মার্কিন মদতপুষ্ট যেখানেই ব্যক্তিরা আছেন তাদের কোনো গণতন্ত্রের প্রয়োজন হয় না, তারা বিনা ভোটেও থাকতে পারে। আর যারা মার্কিন মদতপুষ্ট নন তারা নির্বাচিত হলেও ফেয়ার ভাবে নির্বাচিত হলে তাদের সরে যেতে হবে। এটি হলো আমেরিকার একটি কি বলবো ছোট রাষ্ট্রগুলির ব্যাপারে তার পররাষ্ট্রনীতির কৌশল। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথম ধাক্কা দিতে চাইছে, অর্থাৎ ইরান যে খেলাটা দেখাতে চাইছে, যে কথাটি দিয়ে আমি আমার শিরোনামটি দিয়েছিলাম বা শুরু করতে চাইছি, সেটা হলো ইরানের মতো একটি দেশ কি করে খেলবে আমেরিকার সাথে। ইরান যেই বড় ব্যানারটি লাগিয়েছে তার তেহরানের বড় সড়কে গুরুত্বপূর্ণ স্থানে বিশাল করে, তার মেসেজটা ইরান আমেরিকাকে দিতে চাইছে যে আমেরিকা, তুমি যে আব্রাহাম লিঙ্কন নিয়ে সবচেয়ে বড় কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তুমি প্রবেশ করেছো, এটাকে আমরা ডাউন করতে যাচ্ছি। মিনস যে এটা হলো আমাদের মূল লক্ষ্যবস্তু। ইতিমধ্যে ইরানের ড্রোনগুলো সেই আব্রাহাম লিঙ্কনকে পর্যবেক্ষণ করছে। কিছু সূত্র বলছে ইরান তার ড্রোন দিয়ে সেটাকে নিখুঁতভাবে টার্গেটেড নিয়েছে এবং মিসাইল সিস্টেমকে, অর্থাৎ তার হাইপারসোনিক বা সুপারসোনিক মিসাইল দিয়ে ইরান সেটিকে টার্গেট করার জন্য টার্গেট লক করেছে। এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস খবর। প্রশ্ন হলো ইরানের কাছে হাইপারসোনিক সুপারসোনিক আছে কিনা। ইতিমধ্যে দখলদারদের সাথে 12 দিনের যে যুদ্ধটা লেগেছে সেখানে ইরান হাইপারসোনিক ব্যবহার করেছে এবং আপনারা জানেন যে দখলদারদের বাঁচাবার জন্য 8টি দেশ 8টি লেয়ার তৈরি করেছিল। অর্থাৎ ইসরায়েলকে ইরানের হাত থেকে বাঁচাবার জন্য জর্দান থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে ধাপে 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 চেকপোস্ট, আমরা চেকপোস্ট ধরি বোঝাই আপনাদের, লেয়ার তৈরি করেছে। প্রথম সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, জর্দানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ব্রিটিশ আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ফ্রান্স আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মার্কিন এই মুহূর্তে সবচেয়ে আপডেট যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম থার্ড, সেই থার্ড সিস্টেম, ইসরায়েলের ডেভিড স্লিমিং, ইসরায়েলের আয়রন ডোম, এরকম সিরিজ 8টি লেয়ার ভেদ করেছিল ইরান 12 দিনের যুদ্ধে তার হাইপারসোনিক দিয়ে। এবং আমরা দেখেছি পুরো নাস্তানুবোধ করে ছেড়েছিল তাদেরকে, তাদের গুরুত্বপূর্ণ কিচ্ছু বাদ রাখে নাই। যে ইরানের খাইবার সহ যে মিসাইলগুলো ব্যবহার করেছে ইরান, যে তার এই 12 দিনের লড়াইতে ইরান যেই পরিমাণ নতুন মিসাইল ব্যবহার করে ওদেরকে তাক লাগিয়েছে, যেগুলো নিয়ে আগে ইরান কথা বলতো না, কিন্তু এই লড়াইতে ইরান ব্যবহার করেছে। এবং সিজিন নামে একটি মিসাইল ব্যবহার করেছে, আপনাদের মনে আছে, যেটি যাওয়ার সময় একটা রং ধনুর কালার তৈরি করে যায় এবং এটি যেখানে গিয়ে ব্লাস্ট হয় এটি একটি নির্দিষ্ট টুকরোতে থাকে না, এটা অজস্র টুকরোতে ভাগ হয়ে প্রচুর স্থানকে ধ্বংস করে ফেলে। সেই সিজিনের
খেলা দেখেছিল ইরান। ইরান বলছিল যে এটা আমাদের ছিল একটা মানে দখলদারদের সাথে প্রাক প্রস্তুতির বাস্তবায়ন, কিন্তু এবার ইরান অনেক প্রস্তুতি নিয়েছে এবং এই 12 দিনের যুদ্ধের পর যে লম্বা সময়টা গেছে, এই সময়টা ইরান সর্বোচ্চ পরিমাণ মিসাইল তৈরি করেছে, কারণ তারা জানে যে দখলদাররা যে মারটা খেয়েছে এটার প্রতিশোধ তারা নেবে। তো সেই জন্য ইরানের ভেতরে রাত দিন 24 ঘন্টা শুধু মিসাইল উৎপাদন এবং নতুন নতুন ভেরিয়েশন, যেখানে যেখানে ইরান ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতাগুলো কাটিয়ে ইরান সেগুলোকে সলভ করে নতুন নতুন ডাইমেনশনের মিসাইল হাজির করেছে এবং সেগুলো ইরান ইতিমধ্যে টেস্টও করেছে। শুধু তাই নয়, ইরান ধরেন ইসরায়েল ইরানের দূরত্ব 2000 কিলোমিটার, আবার ইসরায়েল আমেরিকার দূরত্ব এরকম এর চেয়ে বেশি, 13-14 হাজার কিলোমিটার। তো এই লেন্থ ইরান কভার করতে পারবে কিনা সেই লেন্থেরও মিসাইল তৈরি করেছে ইরান, মানে ইরান থেকে আমেরিকা টার্গেট। ইতিমধ্যে ইরানের যারা গুরুত্বপূর্ণ সেনা নৌ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তি বা IRGC তারা বলছে যে আমাদের মূল টার্গেটটা হবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্যে ইরানের মার্কিনীদের যতগুলো ঘাঁটি আছে, অর্থাৎ ইরানে যে ঘাঁটিগুলো থেকে আক্রমণ করতে পারেন মিস্টার ট্রাম্প, সেই ঘাঁটিগুলো হবে ইরানের প্রধান টার্গেট। ইরান প্রথমেই তার দেশ থেকে দুঃখিত, একটু অসুস্থতার কারণে বিরক্ত করছি আপনাদেরকে। তো পানি দাও। গ্লাস নাই, সরি দর্শক। আমি টানা সফরের মধ্যে থাকার কারণে বা একটু মানে বিভিন্ন কারণেই হোক, মানসিকভাবেও শারীরিকভাবে একটু অসুস্থতার কারণে হয়তো বা প্রবলেম হচ্ছে। তো যে বিষয়টি তৈরি হচ্ছে দর্শক, যে ইরান তার এই পরীক্ষাগুলো আমেরিকার ক্ষেত্রে শুধু ব্যবহার করবে না, এখানে ইরান তার কিছু মিত্রকে টেনে আনছে। ধরেন আমেরিকার আধুনিক অস্ত্র কি কি আছে, তার মোকাবেলায় পৃথিবীর আরেকটা দেশ অনেক আধুনিক প্রযুক্তির অস্ত্র তৈরি করেছে, তার নাম হলো চীন। যে চীন বলা হচ্ছে 16 থেকে 20টি কার্গো ভরে ইরানে প্রচুর সংখ্যক অস্ত্র পাঠিয়েছে। তো ইরান এগুলোকে ব্যবহার করবে, যদিও ইরান এগুলো নিয়ে এখন মুখ খুলছে না। রাশিয়া থেকে কিছু পেয়েছে, টার্কি থেকে কিছু পেয়েছে। তো সবকিছু মিলে ইরানের এবারের পরীক্ষাটা হলো তারা আক্রান্ত হলে তারা কি করবে। গত 2-3 দিন ধরে ইরান বলার চেষ্টা করছে যে আমরা যদি আক্রান্ত হই, আমরা কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা কোনো স্ট্রাইক টাইপের অ্যাটাকে যাব না। অর্থাৎ আমেরিকা যদি আমাদের আক্রমণ করে, সেই ক্ষেত্রে পাল্টা একটা আক্রমণ করে আমরা থেমে থাকবো না, আমরা আমাদের সর্বোচ্চটা এখানে ব্যবহার করব। 1 নম্বর। 2 নম্বর, ইরান বলছে আলী খামেনি হলো আমাদের রেড লাইন। যদি শত্রুরা আলী খামেনিকে টার্গেট করে, সেক্ষেত্রে ইরান তার একটি অস্ত্র আর ঘরে মজুদ রাখবে না, প্রত্যেকটাই শত্রুর দিকে ছুটবে। মানে ইরানের যতটুকু সক্ষমতা আছে, শক্তি আছে, পুরোটা ইরান ব্যয় করবে শত্রুর বিরুদ্ধে যদি আলী খামেনিকে টাচ করা হয়। ইতিমধ্যে বিশ্ব গণমাধ্যমগুলো বলছে ইরান আলী খামেনিকে তার শেল্টার জন্য নিয়ে গেছে, অর্থাৎ বাংকারে নিয়ে গেছে। তিনি যে বাংকারটিতে তার জন্য একদম পার্সোনালি তৈরি করা হয়েছে, সেই বাংকারে আলী খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে ইরানের কাছে গোয়েন্দা তথ্য আছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক চলে আসবে। কারণ ইতিমধ্যে আমেরিকা তার নৌ মহড়া শুরু করে দিয়েছে। নৌ মিনস সেনা মহড়া শুরু করেছে, তার বিমান মহড়া শুরু করে দিয়েছে। অর্থাৎ ইরানের উপরে আক্রমণের জন্য তার যে বিমানগুলো ব্যবহার করবে, কোন পজিশন থেকে করবে, কিভাবে করবে, কোন টাইপের মিসাইল ছড়বে, টমাহক ছড়বে না B2 বোম্বার্স ছড়বে, 35 ব্যবহার করবে না 16 ব্যবহার করবে, এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আমেরিকা মহড়া শুরু করে দিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে কোনো সময় ইরান অ্যাটাক শুরু হবে। আর ইরানও এটা ফুল ফ্রেম ওয়ার হিসেবে নেবে, অর্থাৎ তারা ফুল যুদ্ধে চড়াবে, এইটা ঘোষণা দিয়ে বসছে। আর আলী খামেনির জন্য সর্বোচ্চ নিরাপত্তা তো তৈরি হয়েছে, পাশাপাশি আলী খামেনির অবস্থান হাতে গোনা খুব কম লোক জানে। অর্থাৎ ইরানের আলী খামেনির পরিবারকেও জানানো হয় না, সেনাবাহিনীকেও জানানো হয়নি। তার পার্সোনাল কিছু বডিগার্ড, তাদের মধ্য থেকে 2-1 জন জানেন তিনি কোথায় আছেন। এর আগেও 12 দিনের যুদ্ধে আলী খামেনিকে এভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কারণ দখলদারদের টার্গেট হলো
বা পশ্চিমাদের টার্গেট হলো খামেনিকে শেষ করতে পারলে এই রেজিম শেষ হয়ে যাবে, মানে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিদায় ঘটবে, আসবে সেকুলার ইরান বা মার্কিন মদতপুষ্ট একটা রাষ্ট্র ব্যবস্থা। তো তারা তাহলে আর যুদ্ধ করতে হবে না। খামেনির মৃত্যুর পর 40 বছরের এই রেজিমের মৃত্যু হবে, এই থেকে তারা তাদের প্রথম টার্গেটটা হলো তারা স্ট্রাইক আকারে যাবে, অর্থাৎ ইরানকে একদম শেষ করবে। বিষয়টা এরকম না, তাদের ব্যালিস্টিক প্রকল্প ধ্বংস করবে, ক্রুজ প্রকল্প ধ্বংস করবে, কামিকাজি প্রকল্প ধ্বংস করবে, তাদের কি বলে তাদের পারমাণবিক প্রকল্প ধ্বংস করবে, তাদের বিজ্ঞানীদের ধ্বংস করবে, তাদের পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করবে। পাশাপাশি এর মধ্য থেকে তাদের মূল টার্গেট খামেনিকে ধ্বংস করা। অর্থাৎ আমেরিকা ইসরায়েল যে স্ট্রাইকটা চালাবে, তাদের কাছে যদি তথ্য থাকে যে এই বাংকারে খামেনি আছে, সেইটাকে তারা টার্গেট করবে। আর খামেনি বলেছেন তার বয়স আল্লাহ যেটুকু দিয়েছেন এনাফ, মানে পার হয়ে গেছে, তার মানুষ এতদিন বাঁচে না, তিনি বেঁচে আছেন এবং তিনি মনে করছেন তার মৃত্যুর মধ্য দিয়ে ইরানের এই ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিদায় ঘটবে না, সেখানে নতুন করে কেউ হাল ধরবে। তো এখন ইরান মনে করছে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখা জরুরি, কারণ খামেনিকে লাগবে এই রাষ্ট্রের জন্য। আর শত্রু টার্গেট খামেনিকে আগে শেষ করা, তারপর ইরানকে শেষ করা। তো এইভাবেই ইরান একটা বড় রকম চাপের মধ্যে আছে, শত্রুরা ইরানকে টার্গেট করে এগুচ্ছে এবং বলা হচ্ছে যে যে কোনো সময়, আমি আবারও বলছি, যে কোনো সময় অ্যাটাক। আমরা আপনাদেরকে এখন থেকে ইনশাআল্লাহ প্রতি মুহূর্তের আপডেট দেওয়ার চেষ্টা করব। যা হয়ে গেছে এই মাসে আপনাদের সাথে হয়তো আমার মিসকমিউনিকেশন হয়েছে, ঠিক মতো ভিডিও দিতে পারিনি, গ্যাপ গেছে, সবকিছু মিলে একটা বড় ক্রুশিয়াল টাইম তৈরি হয়েছে আন্তর্জাতিক বিশ্বে বা মধ্যপ্রাচ্যে। আবার বাংলাদেশের নির্বাচন এগিয়ে আসছে, প্রতিদিন একাধিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর অনেকে প্রশ্ন করেছেন প্রিয় মিউজিক ভিডিও, একটি আমার গানের চ্যানেল, মানে আমি নিজে শখ করে কিছু গান লিখি, সেই গানগুলোকে আমি এই চ্যানেলে আপলোড করি। আপনারা যদি বাংলা গান শুনতে চান, একটু পরিচ্ছন্ন গান শুনতে চান, সেই ক্ষেত্রে প্রিয় মিউজিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।